হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আজ আমরা পলিটি লেকচারে ইন্ডিয়ান পলিটিক্স লেকচারটা আমরা শুরু করেছি, তার থার্ড লেকচারে চলে এসেছি। আর থার্ড লেকচারে আমরা কি ডিসকাস করবো আজকে, যে সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টার দেখে নিয়েছি। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দুটো পার্টে দেখেছি, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার দেখবো, আর এটা আমাদের থার্ড লেকচার। তো যারা ফার্স্ট চ্যাপ্টারটা দেখোনি, ফার্স্ট দুটো লেকচার দেখুন এখনো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ওকে, তো শুরু করা যাক। মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এর আগে আমরা দেখলাম কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, কি কি বিষয়বস্তু ছিল পিছনে ইতিহাসে, যে যার ফলস্বরূপ আমরা ধীরে ধীরে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বানাই, আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর তাদের কি প্রভাব পড়ে আমরা ধীরে ধীরে সেই জিনিসটা বুঝতে পারবো। আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিয়েছি। আজকে যেটা দেখবো যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তো সর্বপ্রথম যখনই মেকিং অফ দ্য কনস্টিটিউশনে আসে না, তো এর যে দাবিটা, যে আইডিয়াটা, ফার্স্ট যে আইডিয়াটা তিনি ফরওয়ার্ড করেছিলেন, তিনি হচ্ছেন এম এন রয়। ঠিক আছে, তো এই ডেটগুলো ইম্পর্টেন্ট, এই ডেটগুলো একটু দেখলাম। ফার্স্ট হচ্ছে কি, এম এন রয় 1934 সালে তিনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের একটা আইডিয়া পুট ফরওয়ার্ড করেন, যে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি দরকার আছে আমাদের, যেটা আমাদের কি করবে, কনস্টিটিউশন ফর্ম করবে। ঠিক আছে, তারপর কি হয় যে এই দাবিটাই 1935 খ্রিস্টাব্দে কি এনআইসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড করে। ঠিক আছে, আইডিয়াটা এম এন রয়ের ছিল, আর অফিসিয়ালি ফরওয়ার্ড করলো কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, তারপর কি হলো যে এই আইডিয়াটা তারপর কি হবে, যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ এ ফরওয়ার্ড করবে, তো অবভিয়াসলি 1938 সালে জওহরলাল নেহরু কি করবেন, অ্যাজ এ বিহাফ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি ডিক্লেয়ার করবেন যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেমড। মানে আমাদের যে দেশের যে মানে ফ্রি ইন্ডিয়ার কনস্টিটিউশন ফ্রেম করতে হবে অবশ্যই, আর তার জন্য কোনো রকম কোনো ইন্টারফিয়ারেন্স যেন না হয়। ঠিক আছে, আর তার জন্য আমাদের কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করতে হবে, কাদের দ্বারা, ইলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজেস। ঠিক আছে, মানে ভোটিংয়ের দ্বারা কি করবে, যে ইন্ডিয়ান পাবলিকই থাকবে, আর ইন্ডিয়ান পাবলিকই এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে বসে কি করবে, যে কনস্টিটিউশনটাকে বানাবে। ঠিক আছে, উইদাউট উইদাউট কি বলেছে এখানে দেখো, উইদাউট ইন্টারফারেন্স। অবভিয়াসলি এখানে ব্রিটিশদের কোনো রকম কোনো ইন্টারফারেন্স চলবে না, এই দাবিটা হলো। অবভিয়াসলি তারপর কি হলো, যে 1940 ততক্ষণে অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, যে মোটামুটি একটা বেশ ভালো মানে বলতে পারি যে ব্রিটিশ গভর্নমেন্টের উপর চাপ ছিল। তার জন্য কি করলো, যে আর সামনে অবভিয়াসলি একটু সালটা যদি মনে করো, দেখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন এটা সময়। ঠিক আছে, তো ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, যে ঠিক আছে আমরা ডিমান্ডটা অ্যাকসেপ্ট করছি, আর অ্যাজ এ প্রিন্সিপাল অফ দ্য আগস্ট হবারটা কি, সেটা তোমরা হিস্ট্রিতেও পড়বে, আর আগামীতে আই থিঙ্ক একটু দেখতেও পাবে পলিটিতে। এখন আমি এটা নিয়ে তেমন বলছি না, খালি এতটুকুটা জেনে রাখো যে 1940 সালে ব্রিটিশ গভর্নমেন্ট আগস্ট হবারের প্রিন্সিপালে এই ডিমান্ডটা অ্যাকসেপ্ট করেছিল। ওকে, 1942 কি হলো, যে ক্রিপস প্রপোজাল আসলো। অবভিয়াসলি আগস্ট অফারের জন্য ক্রিপস প্রপোজাল আসলো। ওরা কি প্রপোজ করলো, যে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন আমরা মানে ফ্রেমের জন্য তোমাদের ড্রাফটের প্রপোজালটা ঠিক আছে মেনে নেবো, কিন্তু অ্যাডপ্টেড করা হবে কোথাও, কখন এটা, এই যে এই ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন প্রপোজালটা অ্যাডপ্ট করা হবে কখন, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর। মানে বললো আগে তোমরা ওয়ার্ল্ড ওয়ার 2 এ আমাদের সাথে যোগ দাও, ইন্ডিয়ানদেরকে বলা হলো ব্রিটিশ গভর্নমেন্টের থ্রু, আর তার পরিবর্তে আমরা কি করবো, যে তোমাদেরকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর আমরা এই ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন বানানোর যে প্রস্তাবটা তোমরা রেখেছো সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। অবভিয়াসলি যেটাই ছিল, তখন কি হলো, যে মুসলিম লীগ এটাকে রিজেক্ট করে দিল। আচ্ছা, এবার এটা ভাবি না যে মুসলিম লীগ কিসের জন্য রিজেক্ট করলো, যে ওখানে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিতে বলছে তার জন্য না, অবশ্যই না। মুসলিম লীগের মানে আগে কি ছিল, যে পার্টিশন করাবে। ঠিক আছে, ইন্ডিয়া আর পাকিস্তানের পার্টিশন করাবে। ঠিক আছে, এটা ছিল তাদের দাবি। আর এখানে কি হয়েছিল, যে না টোটালটা একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন তৈরি হবে, তো তার জন্য মুসলিম লীগ কিন্তু এটা বিরোধিতা করেছিল। ঠিক আছে, তো অতটা সাধু ভাবিও না মুসলিম লীগকে। এনিওয়ে, তো যারা মুসলিম লীগ রিজেক্ট করলো, যে না আমরা এই ক্রিপস প্রপোজাল মানবো না, কারণ হচ্ছে কি এটা একটা অখণ্ড ভারতের কথা বলছে। ঠিক আছে, তো এরা কি করলো, আর এরা দাবি করলো যে না, দুটো আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে, একটা করলে হবে না। কারণ এরা বলছে না, ইন্ডিয়ার জন্য একটা করো আলাদা হবে, আর পাকিস্তানের জন্য আলাদাভাবে করো। ঠিক আছে, আর ক্রিপস প্রপোজালে কি ছিল, যে একটাই হবে। এনিওয়ে, তারপর 1946 আসলো। 1946 কি হলো, যে ক্রিপস প্রপোজালের তো যা হওয়ার হয়ে গেল, ক্যাবিনেট মিশন প্ল্যান আসলো। ক্যাবিনেট মিশন প্ল্যান কি করলো, যে এই যে আইডিয়াটা, যে দুটো কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করতে হবে, যে আইডিয়াটা এই যে মুসলিম লীগ দিয়েছিল, সেটা কি করলো, রিজেক্ট করে দিল। বললো এইভাবে চলবে না। আর পুট ফরওয়ার্ড কি বললো, যে স্কিম, আর মুসলিম লীগ মানে এটার সাথে সাথে আরো যেগুলো দাবি দাবা করেছিল সেগুলোকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু বললো যে দুটো কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা যাবে না। 1945, ঠিক আছে, 46, দেখো মোটামুটি কি বিশ্বযুদ্ধ শেষ। ঠিক আছে, বিশ্বযুদ্ধ শেষ, তারপর ক্যাবিনেট মিশন প্ল্যান আসলো। তো ঠিক আছে, তো এই কারণে এইভাবে আমাদের কি হলো, যে ধীরে ধীরে ডিভাইডে জিনিসটা ফুট ফরওয়ার্ড হতে শুরু হলো। ঠিক আছে, 34 থেকে শুরু হলো, 35, তারপর 38, 40, 42, 46। আর আমরা জানি যে 46-এই
কি কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন হলো। তো যাও শেষ পর্যন্ত কি হলো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হলো 1946-এ, ঠিক আছে। আর তার ফার্স্ট সিটিং কি হলো যে ডিসেম্বর 9, 1946-এ ফার্স্ট সিটিং কি হলো, ফার্স্ট সিটিং হলো মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করার ফার্স্ট সিটিং হলো। আর কি অবভিয়াসলি যেটা ছিলই যে মুসলিম লীগ এটাকে বয়কট করবে, ঠিক আছে, কারণ এদের যেটা মানে এই ছিল যে এদের সেপারেট কনস্টিটিউশন অ্যাসেম্বলি দরকার, তো এরা বয়কট করলো, মুসলিম লীগ বয়কট করলো, ঠিক আছে। এবার এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন হলো মুসলিম লীগদের ছেড়ে দিয়ে, সেটাতে কি ডিসেম্বর তার দুদিন পর গঠন হলো 9 ডিসেম্বর। 11 ডিসেম্বরে কি বললো যে রাজেন্দ্র প্রসাদকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট মানে হিসেবে ইলেক্ট করা হলো, ঠিক আছে, চয়ন করা হলো। আর ডাক্তার সচিন্দ্র সিনহা তিনি হলেন কি টেম্পোরারি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, এটা কি অ্যাজ এ কারণ তিনি অ্যাজ এ ওল্ডেস্ট মেম্বার ছিলেন, যতজন মেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেন তার মধ্যে ওল্ডেস্ট মেম্বার তিনি ছিলেন। আর ফ্রেঞ্চ প্র্যাকটিস একটা আছে যে অ্যাসেম্বলির মধ্যে যে সব থেকে ওল্ডেস্ট মেম্বার হবে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। তো এনিওয়ে ওই প্র্যাকটিসটার থ্রু আমাদের কি যে সচিন্দ্র সিনহাকে অ্যাজ এ টেম্পোরারি চেয়ারম্যান হিসাবে ইলেক্ট করা হয়েছিল। আর ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, দেখুন প্রেসিডেন্ট হলো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ভাইস প্রেসিডেন্ট দুজন ছিলেন, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণা রামাচারী, ঠিক আছে। তারপর 9 ডিসেম্বর গেল, 11 ডিসেম্বর গেল, তারপর আসলে 13 ডিসেম্বরে কি হলো অবজেক্টিভ রেজলিউশন কি হলো ইন্ট্রোডিউস করা হলো, কার দ্বারা, জওহরলাল নেহরু দ্বারা। এটা আমরা একটু পরে দেখবো যে অবজেক্টিভ রেজলিউশনটা কি। এনিওয়ে তো অবজেক্টিভ রেজলিউশন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে অবজেক্টিভ রেজলিউশনটা ইম্পর্টেন্ট। তারপর কি এই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাও ইম্পর্টেন্ট, তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ডেটগুলো একটু ইম্পর্টেন্ট। মানে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হলো, ঠিক আছে, আমাদের যে জাতীয় পতাকা সেটাকে কি অ্যাডপ্ট করা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। কত এই ডেটটা মনে রাখবে 22 জুলাই। আচ্ছা 15 আগস্ট অবভিয়াসলি কি হলো আমাদের পাওয়ার ট্রান্সফার হলো, আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম, ঠিক আছে। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেলো হচ্ছে 15 আগস্ট আর পাকিস্তান পেয়েছিল 14 আগস্ট। ওকে 26 নভেম্বর কি হলো, 26 নভেম্বর হলো যে কনস্টিটিউশনকে অ্যাডপ্ট আর এনাক্ট করা হলো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো কি বলেছে, 26 নভেম্বর 1949, এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, যত ইম্পর্টেন্ট দেওয়ার ইচ্ছা দিয়ে দাও, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে। এখানে জিনিসটা ভালো করে বুঝো যে 26 নভেম্বর 1949-এ কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল আর এনএক্ট হয়েছিল, যেটাই তোমরা বলো, ঠিক আছে, এনফোর্স হয়নি। এই জিনিসটা একটু মাথায় রাখবে, কেন পরবর্তীতে বুঝতে পারবে। আচ্ছা তারপর কি তারপর 24 জানুয়ারি 1950, ঠিক আছে, কি হলো ন্যাশনাল সং, জাতীয় কি এটা গান আর জাতীয় সঙ্গীত, ঠিক আছে, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই নিয়ে পরে বলছি সেটা। তো অ্যাডপশন করা হলো কত 24 জানুয়ারি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার অনেকে কনফিউজ করে জাতীয় গান আর জাতীয় সঙ্গীতের মধ্যে, ঠিক আছে। তো জাতীয় গান কি হবে আমাদের, জাতীয় গান কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে, জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের কি জনগণমন, ঠিক আছে, জনগণমন। এই জনগণমনটা কে লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আর জাতীয় সঙ্গীত যখন গানের কথা আসবে না, গানটা কি হবে বন্দে মাতরম, বন্দে মাতরম, এটা কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো এনিওয়ে সেটাই হলো। আচ্ছা তারপরে কি এবার হচ্ছে কি যে 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950 হয় কি যে আমাদের অ্যাজ এ এই যে কনস্টিটিউশনটা যেটা অ্যাডপ্ট করা হয়েছিল সেটা কি ফোর্সে আসবে, ঠিক আছে, সেটা ফোর্সে আনা হবে কবে 26 জানুয়ারি। দেখো এই জিনিসটা মনে রাখবে বারবার, 26 জানুয়ারি ফোর্সে এসেছিল আর 26 নভেম্বর কি হয়েছিল অ্যাডপ্ট করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে 26 জানুয়ারি যখন কনস্টিটিউশন ফোর্সে আসলো সেই ডেটটাকে কি করা হলো যে অ্যাজ এ রিপাবলিক ডে হিসাবে ঘোষণা করা হলো, ঠিক আছে, ওই কারণে আমাদের 26 জানুয়ারি রিপাবলিক ডে আমরা পালন করি। ওকে আর এখানে তারপর কি একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 এটা ফার্স্ট যে জেনারেল ইলেকশনটা হয় সেটা হয়েছিল, ফার্স্ট জেনারেল ইলেকশন। আর আমাদের কিছুদিন পরে একটা জেনারেল ইলেকশন আছে, তোমরা সকলে জানো সেটা। এনিওয়ে এই জিনিসগুলো দেখলাম, ইম্পর্টেন্ট যেগুলো ডেট ছিল সেগুলো দেখলাম, ঠিক আছে, কীভাবে পরপর জিনিসগুলো হয়। আচ্ছা এবার একটু কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে যাওয়া যাক যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে কী ছিল জিনিসগুলো, ব্যাপারগুলো কী ছিল, ঠিক আছে, সেটা নিয়ে একটু ডিসকাস করি। ওকে তো কম্পোজিশন নিয়ে একটু আলোচনা করে নিই যে আমাদের কম্পোজিশন কী ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির, ঠিক আছে। কনস্টিটিউট কবে গঠন করা হয় সেটা আমরা দেখলাম যে নভেম্বর 1946 সালে গঠন করা হয়, ঠিক আছে। কার থ্রু করা হয়, ক্যাবিনেট মিশন প্ল্যানের থ্রু করা হয়, কারণ ক্রিস মিশন তো বুঝতে পারলে হলো না কোনো কাজ, তো ক্যাবিনেট মিশন প্ল্যানের থ্রু দিয়ে হলো, ঠিক আছে। তারপর কি যে টোটাল স্ট্রেংথ কত ছিল, বলা হয় যে কত ছিল টোটাল স্ট্রেংথ, তো অবভিয়াসলি ছিল কত 389, যার মধ্যে কি ছিল 296টা ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে আর 93 প্রিন্সলি স্টেটের মধ্যে। আচ্ছা এটা আমি আবার তোমাদেরকে বলে দিই, ব্রিটিশ ইন্ডিয়া বলতে বোঝায় যে যেটাতে যে এরিয়াটাতে ব্রিটিশ গভর্নমেন্ট নিজে ডাইরেক্ট
কন্ট্রোল করতো। আর প্রিন্সলি স্টেট কি, যে প্রিন্সলি স্টেটে কি হতো, যে ব্রিটিশ গভর্নমেন্টই কন্ট্রোল করতো কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে, ঠিক আছে। তো টোটাল যে সিটগুলো করা হলো তার মধ্যে 296টা ব্রিটিশ ইন্ডিয়া থেকে করা হলো, আর 96টা কি হলো প্রিন্সলি স্টেট থেকে করা হলো, ঠিক আছে। ওকে, এবার এখানে একটা জিনিস আছে যেটি তোমরা জানতে চাও, তো সেটা নয় বলাই যেতে পারে। দেখো 296 জন, 296 যে ব্রিটিশ, 296 জন টোটাল কি বলা হয়েছিল যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে। এই যে 296 জন টোটাল যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছিল, তোমরা একটু ভাবতে পারো যে এরিয়াটা কোনটা, তো এরিয়াটাও নয় বলে দিচ্ছি আমি। তার মধ্যে 292 জন কত, এই যে 11টা যে গভর্নর প্রভিন্স ছিল ব্রিটিশ ইন্ডিয়াতে, যে গভর্নর প্রভিন্স ছিল, আচ্ছা এগুলো কি কি সেটা নাম নামে বলে দিচ্ছি আমি। যেমন হচ্ছে মাদ্রাস, বোম্বে, ঠিক আছে, ইউপি, বিহার, সেন্ট্রাল প্রভিন্স, উড়িষ্যা, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সিন্ধ, বেঙ্গল আর আসাম। তো এইভাবে কি হলো যে 11টা গভর্নর প্রভিন্স থেকে 292 জন, আর 4টা কি ছিল, 4টা 4 চিফ কমিশনার প্রভিন্স ছিল। এই 4টে চিফ কমিশনার প্রভিন্স কোনটা কোনটা, দিল্লি, ঠিক আছে, আজমির, কর্গ, আর কি ব্রিটিশ বলুচিস্তান, ঠিক আছে, আজমির আর বলুচিস্তান। তো এইভাবে 4টা কি ছিল, চিফ কমিশনার প্রভিন্স ছিল, ঠিক আছে। তো টোটালি কত, যে এই 11টা গভর্নর প্রভিন্স আর 4টা চিফ কমিশনার প্রভিন্স থেকে টোটালি হচ্ছে 296 জন। এনিওয়ে, এটা জাস্ট তোমাদের জানকারির জন্য আমি একটু বলে রাখলাম, তেমন না যে তোমাদের মুখস্থ করতে হবে, জাস্ট ফর ইউর ইনফরমেশন। ওকে, যতটা জেনে রাখবে তত ভালো জিনিসগুলো। আচ্ছা, কম্পোজিশনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা গঠন করেছিল, সেখানে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে সব সেকশনের মানুষকে নেওয়া হয়েছিল, যেমন হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, ক্রিশ্চিয়ান, এসসি, এসটি এবং ওমেন, ঠিক আছে, মহিলারাও ছিলেন, এবং আলাদা আলাদা সেকশনে রয়েছে। ওকে, সিট অ্যালোকেশনের যদি ব্যাপার আসে তখন আমরা দেখবো কি ইচ প্রভিন্সে, প্রত্যেকটা যে প্রভিন্স, এই যে প্রভিন্সের কথা বলা হয়েছে, এই যে প্রভিন্স আর প্রিন্সলি স্টেট থেকে, ঠিক আছে, তাদের যে পপুলেশন বেসিসে, ঠিক আছে, এবার প্রভিন্সের যত পপুলেশন আছে সেই বেসিসে, মনে করো যে ধরে রাখো যেমন হয় কি 10 লাখে একটা সিট, এই টাইপের একটা ম্যাটার করে সেটার দেখা হলো যে কার কোথায় কত পপুলেশন আছে, সেই বেসিসে সিট দেওয়া হয়েছিল রেসপেক্টিভ ওয়েতে, ঠিক আছে। আর যে ব্রিটিশ প্রভিন্স যেগুলো ছিল ওয়ার ডিভাইডেড ইন্টু 3 প্রিন্সিপাল কমিউনিটিস। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখো, ফার্স্টে কি বলা হলো যে এই যে প্রত্যেকটা প্রভিন্স আর যে প্রিন্সিপাল স্টেটগুলো আছে সেগুলোতে কি যে জনসংখ্যার বেসিসে আমরা কি করলাম, সিট অ্যালোকেট করলাম, ভালো কথা। কিন্তু ব্রিটিশ প্রভিন্সের মধ্যে আমরা কি করলাম, যে ওইভাবে তো নিচ্ছি কিন্তু এখানে একটা 3টা প্রিন্সিপাল কমিউনিটি রাখলাম, একটা কি মুসলিম, শিখ আর জেনারেল প্রভিন্স, ঠিক আছে। যে মুসলিমদের মধ্যে কত পপুলেশন আছে সেই হিসাবে মুসলিমদের সিটগুলো আসলো, শিখদের মধ্যে কত পপুলেশন আছে সেই হিসাবে শিখের আসলো, আর বাকিগুলোকে জেনারেলের মধ্যে ফেলে দিয়ে বলা হলো যে তাদের মধ্যে কত পপুলেশন আছে সেই হিসাবে দেওয়া হবে, মানে ভাগ বাটোয়ারা ভালো করে করা হচ্ছে, বুঝতে পারলে। এনিওয়ে, তারপর কি হলো যে ভোটিং মেথডে কি বলা হলো যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এই জিনিসগুলো একটু পরবর্তীতে ভালো করে জানতে পারবে। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, মানে একটাই ভোট দিতে হবে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ওকে, পরবর্তীতে জানতে পারবে যখন একটু ফার্দার পলিটিতে যাবে তখন ডিসকাস করাটা বেটার হবে। জাস্ট এতটুকু জেনে রাখো যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতো আর সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এতে বেশি দরকার নেই। মেম্বার্সের মধ্যে দেখা গেল কি যে ব্রিটিশ প্রভিন্সে যে মেম্বারগুলো, ব্রিটিশ প্রভিন্সে যে 11টা প্রভিন্স ছিল, ঠিক আছে, এই প্রভিন্স থেকে যে মেম্বারগুলো এসেছিল তারা কি পার্টলি ইলেক্টেড, কিছু কিছু জনকে ইলেক্ট করা হয়েছিল আর কিছু কিছু জনকে কি করা হয়েছিল, নমিনেট করা হয়েছিল। নমিনেট কাদের থেকে করা হয়েছিল, ব্রিটিশ প্রিন্সলি স্টেট থেকে, ঠিক আছে। এই যে প্রিন্সলি স্টেটগুলো ছিল যেখানে কি প্রিন্সরা শাসন করতো বা কোনো রাজাই শাসন করতো, তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করা হয়েছিল। এনিওয়ে, এবার এখানে একটা জিনিস নোট করার মতো যে মহাত্মা গান্ধী কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্ট ছিলেন না। আচ্ছা, এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, এগুলো আসে না আসে এগুলো পরবর্তী ব্যাপার, হয় পার্টলি ইলেক্টেড আর পার্টলি নমিনেটেড হতে আসতে পারে, যে ব্রিটিশ প্রভিন্স থেকে পার্টলি ইলেক্টেড হতো কিন্তু ব্রিটিশ প্রিন্সলি স্টেট থেকে নমিনেশন হতো, কারণ কি সেখানে রাজা শাসন চলছিল, রাজা যাকে নমিনেট করে দিল সেই যেত কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অ্যাজ এ রাজার হয়ে, ঠিক আছে, বুঝতে পারছো এইভাবে ব্যাপার। আচ্ছা, আর এখানে একটা জিনিস যেটা মেইন বলা হলো যে গান্ধীজি কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্ট ছিলেন না, তিনি নেননি পার্ট, ঠিক আছে, অ্যাজ এ পার্ট করেননি। আর 93 যে সিট অ্যালোকেট করা হয়েছিল প্রিন্সলি স্টেটকে, সেটা কি ফিলই করা হয়নি, কেন? কারণ তারা বললো যে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পার্ট নেবো না, তাদের মনে হয়েছিল যে আমরা কোনো রকম কোনো এগুলোর মধ্যে থাকবো না, আমাদের ফ্রিডম আমাদের চাই আলাদা, প্রথমে তো তাই ছিল। এনিওয়ে, তারপর যদি আরেকটু যাই, এবার দেখো একটু লক্ষ্য করো, এখানে ফার্স্টে এখানে বলা হয়েছিল যে অবজেক্টিভ রেজলিউশন, আমি একটু আগে হয়তো কোথাও বললাম যে অবজেক্টিভ রেজলিউশনের কথা এসেছিল, যেখানে কি যে এই যে অবজেক্টিভ রেজলিউশনের কথা হয়েছিল, ঠিক আছে, যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম হলো, ঠিক আছে, তখন কি বলা হলো যে অবজেক্টিভ রেজলিউশনের কথা বলেছিলেন ডক্টর জওহরলাল নেহরু। এই যে অবজেক্টিভ রেজলিউশনটা বলেছিলেন সেটা কি, ঠিক আছে,
তো জওহরলাল নেহরু যেটা এই অবজেক্টিভ রেজলিউশনটা বলেছিলেন সেটা কিছু না, একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলেছিলেন, ঠিক আছে, যে একটা কনস্টিটিউশনের একটা স্ট্রাকচারটা কি টাইপের হওয়া উচিত। কারণ দেখো, কারো তো মানে মোটামুটি এখন একটা নতুন কনস্টিটিউশন তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা তো রোড ম্যাপ কাউকে দিতে হবে। তো বলতে পারো একভাবে যে এই যে অবজেক্টিভ রেজলিউশনটা ছিল, এটা একটা রোড ম্যাপ ছিল যে আমাদের কনস্টিটিউশনকে এইরকম হতে হবে, ঠিক আছে, বা আমাদের কনস্টিটিউশনের ফিলসফিটা এই টাইপের হতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এই অবজেক্টিভ রেজলিউশনে ছিল, ঠিক আছে। আর সেটার বেসিস করে কি তারপর ধীরে 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 কাজগুলোকে একটা রোড ম্যাপ বলতে পারো, ঠিক আছে, যে একটা রোড ম্যাপের খুব দরকার হয় একটা যে কোনো কাজ শুরু করার জন্য। তো এটা কবে পাস করা হয়, এটা ইম্পর্টেন্ট, শুধু 13 ডিসেম্বর 1996 কে পাস করে, মানে কে দিয়েছিলেন, এটাকে দিয়েছিলেন হচ্ছে জওহরলাল নেহরু, তিনি পাস করেছিলেন ইন্ডিয়া অ্যাসেম্বলিতে, ঠিক আছে। আর এটাতে কি ছিল যে ফান্ডামেন্টাল আর ফিলোসফিক্যাল যে কন্টেন্টগুলো হয় সেটা ছিল। আচ্ছা, এখানে একটু কিছু জিনিস এগুলো পার্টিকুলারলি উল্লেখ করে দেওয়া হয়েছিল যে আমাদের ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার যে পাবলিকে আছে তাদেরকে কি কি গ্যারান্টি দেওয়া হবে, জাস্টিস দেওয়া হবে, কিরকম জাস্টিস দেওয়া হবে, সোশ্যাল জাস্টিস দেওয়া হবে, ইকোনমিক জাস্টিস দেওয়া হবে, পলিটিক্যাল জাস্টিস দেওয়া হবে, ইকুয়ালিটি অফ দ্য স্টেটাস, ঠিক আছে, অপরচুনিটি, ফ্রিডম অফ থটস, এক্সপ্রেশন, বিলিফ, আরও অনেক কিছু, তো এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো জিনিস তোমরা দেখবে না অলরেডি প্রিএমবেলে অলরেডি আছে। আজকে যেটা আমাদের প্রিএমবেলটা যদি একবার চেক করো তখন দেখবে সব এই কথাগুলো আছে। তো এগুলো কোথায় থেকে এসেছিল, এগুলো এই অবজেক্টিভ রেজলিউশন থেকেই নেওয়া হয়েছে। আর আমাদের যদি প্রিএমবেলটা দেখো তো ওটাকে কি বলা হয়, যে ওটা একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি বলতে পারো যে কনস্টিটিউশনকে সামারাইজ করে প্রিএমবেলটা দেওয়া হয়েছে। আর সেই জিনিসটাই দেখো অবজেক্টিভ রেজলিউশনে দেওয়া হয়েছিল 1996 সালে, 1946 সালে, ঠিক আছে। তো এই রোড ম্যাপ ধরেই কাজ করা হয়েছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ রেজলিউশনটা, ঠিক আছে। আর এই রেজলিউশনটা অ্যাডপ্ট করা হলো কবে, অ্যাডপ্টেড করা হলো 22 জানুয়ারি, ঠিক আছে। রেজলিউশনটা অ্যাডপ্টেড করো 22 জানুয়ারি 1947। ওকে, ওটাই দেখা পরিষ্কারই বলেছে যে মডিফাইড ভার্সন অফ দ্য প্রিএমবলকে মডিফাইড ভার্সন অফ দ্য অবজেক্টিভ রেজলিউশন বলা হয়। এনি তেমন মাছ ইম্পর্টেন্ট না, বিকজ এটা মেইন ইম্পর্টেন্ট কি কে পাস করেছিলেন, মানে কে মুভ করেছিলেন এই অবজেক্টিভ রেজলিউশন, সেটা মেইন ইম্পর্টেন্ট। আর এটার মধ্যে কি আছে যে ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন আছে, এই দুটোই ইম্পর্টেন্ট মেনলি। ওকে, আর ওকে ফাইন। এবার যদি আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে একটা অবজেক্টিভ রেজলিউশন আসলো, আরও কিছু চেঞ্জেস, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট যেটা এসেছিল 1947-এর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের থ্রু যে চেঞ্জেসগুলো করা হয় সেগুলো হচ্ছে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে আমরা দেখতে পাই কি, যে অ্যাসেম্বলিকে একটা ফুললি সভরেন বডি বানানো হয়। ফুললি সভরেন বডি মানে যে তার উপর কারো মানে আধিপত্য থাকবে না, ঠিক আছে, তার উপর কারো কেউ মানে অধিকার চালাতে পারবে না, সে ফ্রি আছে, সে তাকে একটা অধিকার দেওয়া হলো যে সে কারো চাপে আসবে না, ঠিক আছে। সভরেন্টি মানে তোমার নিজস্ব স্বাধীনতা আছে। একে স্বাধীনতা কিসে দেওয়া হলো, যে তুমি ফ্রি আছো, যে কোনো ল যেগুলো ব্রিটিশ ল ছিল ওই টাইমে ইন্ডিয়াতে উপর অ্যাপ্লাই হতো সেগুলোকে তুমি অ্যাভোগেটে মানে বাদ দিয়ে দিতে পারো, বা তোমার যদি মনে হয় না চেঞ্জ করা দরকার আছে তুমি চেঞ্জও করতে পারো, ঠিক আছে। তারপর কি বলা হলো যে এই যে অ্যাসেম্বলিটা গঠন করা হলো একে না দুটো ফাংশন দেওয়া হলো, ঠিক আছে। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন করা হলো একে দুটো ফাংশন দেওয়া হলো। একটা কি যে তুমি অ্যাজ এ লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করো, যেখানে কি তুমি যে এই যে নতুন নতুন লগুলো আছে বা আগেকার যে লগুলো আছে সেগুলোকে তুমি অ্যাভোগ্রেড করো, মানে শেষ করে দাও, বা নতুন যদি অল্টার করে চালাতে পারো তো চালাও। আরেকটা কি কনস্টিটিউয়েন্ট বডি, মানে কি যে তুমি এই যে নতুন যে কনস্টিটিউশন তৈরি হচ্ছে সেটাতে ধ্যান দাও। তো দুভাবে কাজ হতো। তো যখন অ্যাজ এ লেজিসলেটিভ বডি কাজ করতো তখন কে চেয়ারম্যান করতেন, তিনি করতেন জি.ভি. মাভলঙ্কর। আর যখন কনস্টিটিউশন বডি হিসেবে কাজ করতো তখন কে চেয়ার করতেন, রাজেন্দ্র প্রসাদ। এই জিনিসগুলো একটু জানা আছে, ঠিক আছে। তো দুটো সেপারেট ফাংশন ছিল। আচ্ছা, এই যে অ্যাসেম্বলিটা যে এই ফাংশনগুলো করতো বা চালাতো, ঠিক আছে, তাকেই কি অ্যাজ এ ফার্স্ট পার্লিয়ামেন্ট হিসাবে ফ্রি ইন্ডিয়াতে ঘোষণা করা হলো, যে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্লিয়ামেন্ট। কারণ দেখো ইন্ডিয়া তো ফ্রি হয়ে গেল 1947-এ, ঠিক আছে, কিন্তু আমাদের তো কনস্টিটিউশনও রেডি হয়েছিল না, ঠিক আছে। তো কনস্টিটিউশন যখন রেডি হলো, এই যে দেখো নভেম্বর এসে কন্টিনিউ টিল এই 47 থেকে শুরু করে, মানে 47 না 46ই বলতে পারো, যে 46-এ যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল শুরু করে এই 1949 পর্যন্ত, ঠিক আছে, এটা অ্যাজ এ ফার্স্ট পার্লামেন্ট হিসাবে কাজ করলো, যেখানে কি দুটো এদের ফাংশন ছিল, লেজিসলেটিভ বডি হিসাবে ফাংশন করতো আর একটা কি কনস্টিটিউশন বডি হিসাবে ফাংশন করতো। আচ্ছা, আর কিছু হয়েছিল, হ্যাঁ অবভিয়াসলি হয়েছিল কি, এই যে দেখো যে মুসলিম লীগ উইথড্র করে নিয়েছিল নিজেদের মেম্বার। কারণ দেখো ভাবো যখন এই যে 200 টোটালি কত বলা হয়েছিল, টোটালি বলা হলো 389, ঠিক আছে, এর টোটাল স্ট্রেংথ কত ছিল 389। এবার মুসলিম লীগ বললো আমরা পার্টিসিপেট করবো না। তো আমরা যখন পার্টিসিপেট করবো না মুসলিম লীগ বলে দিল, তখন তাহলে কি ওদেরটা বাদ দিয়ে দিলে তখন টোটাল যে স্ট্রেংথটা দেওয়া হলো সেটা দেওয়া হলো
299, ঠিক আছে। ওকে, প্রথমে তারা কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগ দেয়নি, ঠিক আছে। এবার আমরা যদি একটু ফাংশনের দিকে দেখি, মানে আদার ফাংশন, আর কি কি ফাংশন ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, তো আমরা দেখতে পাই যে ইন্ডিয়ার কমনওয়েলথে ইন্ডিয়ার যে মেম্বারশিপ আছে সেটাকে রেকটিফাই করা, সেটা করেছিল কত মে 1949-এ, সেটাকে রেকটিফাই করা হলো। তারপর কি ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপশন করলো এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারাই, যেটা আমি অলরেডি প্রথমেই তোমাদের ডেটগুলো বলে দিয়েছি, ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেমেরগুলো বলে দেওয়া হয়েছে। তারপর কি রাজেন্দ্র প্রসাদকে অ্যাজ এ ফার্স্ট প্রেসিডেন্টও আমরা কি করি, দেখো রাজেন্দ্র প্রসাদ অ্যাজ এ কি ছিলেন প্রথমে এখানে যদি আমরা দেখি স্টার্টিংয়ে, জাস্ট এ মিনিট, এখানে যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাজ রাজেন্দ্র প্রসাদ অ্যাজ এ কনস্টিটিউশন অ্যাসেম্বলির কি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন 1946-এ, ঠিক আছে। এবার কি করা হলো যে রাজেন্দ্র প্রসাদকে 1950-এ যখন কি আমাদের এই যে কনস্টিটিউশনটা ফোর্সে আসলো, তারপর অ্যাজ এ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু আমরা কি করলাম, আমরা ইলেক্ট করলাম, ঠিক আছে, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা। তো এগুলো আদার ফাংশনে আসছে, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এগুলো মোটামুটি এই যে স্বাধীনতা পাওয়ার পরে এগুলো জিনিস যেগুলো আসছে, কনস্টিটিউশন হয়তো তৈরি হয়ে গেছে, দেখো এগুলো তৈরি হয়ে যাওয়ার পর। আচ্ছা, ফাইনাল সেশন হলো, ঠিক আছে, ফাইনাল সেশন ওয়াজ হেল্ড ইন জানুয়ারি 20। আচ্ছা, কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কি করা হলো, 26শে জানুয়ারি পর্যন্ত, 26শে জান কত 1950 পর্যন্ত চলেছিল, তাই না? কারণ এর কাজ তো সমাপ্ত হয়ে গেল যখন, যেদিন থেকে কনস্টিটিউশন ফোর্সে চলে আসলো, তো আর কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কোনো কাজ নেই, তখনই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটাকে পার্লামেন্ট বানিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ও চেঞ্জ হয়ে গেল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর থাকলো না। তো ওটাই বলা হচ্ছে যে এর ফাইনাল সেশন যেটা ছিল সেটা এই যে 26শে জানুয়ারি ফোর্সে আসবে, তার আগেই 24শে জানুয়ারি এর ফাইনাল সেশন হেল্ড হয়ে গেল, শেষ হলো, ঠিক আছে, এরপরে আর হবে না। আর ওখানেই একটা প্রভিশনাল করে দেওয়া হলো, যে প্রভিশনাল কি পার্লামেন্ট অফ ইন্ডিয়া ফ্রম কত, এই যে জানুয়ারি 26, 1950। আর এটা কতদিন পর্যন্ত চলবে, যতদিন না নিউ পার্লামেন্ট তৈরি হচ্ছে। নিউ পার্লামেন্ট তৈরি হচ্ছে মানে হচ্ছে, আগে তো দেখো ফার্স্ট হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কি ছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কিছু জন ব্যক্তি ছিলেন, মানে যেটা 389 যেটা একটা টোটাল করা হয়েছিল, সেটা কি ম্যাক্সিমাম কি ছিল, হয় পার্টলি ইলেক্টেড আর পার্টলি নমিনেটেড মেম্বার। তো সেটা নিয়েই তো কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা প্রথমে তৈরি হয়েছিল। এবার দরকার কি ছিল, যখন কনস্টিটিউশন তৈরি হলো, এবার দরকার ছিল একটা ইলেকশনের, পুরো অল ওভার ইন্ডিয়াতে একটা ইলেকশনের, যেটাকে বলা হয় জেনারেল ইলেকশন, যেখান থেকে কি যে প্রাইম মিনিস্টারের নির্বাচন হবে তাকে বলা হয় জেনারেল ইলেকশন। তো এই যে জেনারেল ইলেকশনটাতে এটার দরকার ছিল, কারণ জেনারেল ইলেকশন যতক্ষণ না হবে ততক্ষণ তো নতুন করে পার্লামেন্ট গঠন হবে না, লোকসভা রাজ্যসভায় যে মেম্বারগুলো আসবে তারা তো কি মানুষের দ্বারা ইলেক্টেড মেম্বার হওয়া উচিত। আর কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পার্টলি তোমার ইলেক্টেডও ছিল, নমিনেটও ছিল, তো এটার জন্যই ওয়েট করা হচ্ছিল, ঠিক আছে। যে ফাইনাল সেশনটা কি হলো, কনস্টিটিউশন অ্যাসেম্বলির হেল্ড হয়ে গেল 24শে জানুয়ারি 1950। আর তারপর কি হলো, 26শে জানুয়ারি 1950 থেকে একে বলা হলো যে তুমি অ্যাজ এ প্রভিন্সিয়াল পার্লামেন্ট হিসেবে কাজ করবে, কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না ইলেকশন কমপ্লিট হচ্ছে। আর এই ইলেকশনটা কমপ্লিট কবে হয়, মে 1952 সালে, 1951-52তে ইলেকশনটা হয়, প্রভিন্সিয়াল তোমার জেনারেল ইলেকশন। আর তারপর থেকে কি হয়, যে নিউ পার্লামেন্ট গঠন করা। তো জিনিসটা হচ্ছে কি, যে এই যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা যে নতুন কনস্টিটিউশন আমাদের ফর্ম করে, ঠিক আছে, তো এই কনস্টিটিউশন ফর্ম করার সময় বলতে পারো যে সময়টা নিয়েছিল, সেটা নিয়েছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। আর টোটালি এটাতে 11টা সেশন হয়েছিল এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। টোটাল যে খরচাটা হয়েছিল মোটামুটি বলা হয় যে 64 লাখের মতো খরচা হয়েছিল। 60টা দেশের কনস্টিটিউশন উঠিয়ে সেখান থেকে যে জিনিসগুলো আমাদের দেশে অ্যাপ্লাই করা যাবে সেই জিনিসগুলো নেওয়া হয়েছিল। তো অনেক একটা লেন্দি প্রসেস, অনেক দেশের কনস্টিটিউশনকে দেখে অনেক বড় একটার মধ্যে কনস্টিটিউশন বানানো হয়, ঠিক আছে। তো এই নিয়ে তারপর কি, যে এখানে যে জিনিসগুলো আমরা অলরেডি দেখে নিলাম কিভাবে হলো, প্রসেসগুলো কি চললো না চললো। এখানে কিছু মেজর কমিটিও ছিল এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির, ঠিক আছে। এই কমিটিগুলোর চেয়ারম্যান কে ছিলেন আর তার কমিটির আন্ডারে কে ছিলেন, মানে কোন কোন কমিটি ছিল, যেমন জওয়াহরলাল নেহরু ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেট কমিটি, রাজেন্দ্র প্রসাদ স্টেট রুল প্রসিডিউর কমিটি, স্টিয়ারিং কমিটি। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট হয় মেনলি জওয়াহরলাল নেহরুটা একটু ইম্পর্টেন্ট হয়, বাট ওর থেকে বেশি ইম্পর্টেন্ট হয় তোমার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের, যেটা প্রভিন্সিয়াল কমিটি, অ্যাডভাইজারি কমিটি টু দ্য ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটি। এই যে মাইনরিটি অ্যান্ড ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরিং এরিয়াস, এগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট হয়। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হয় এখানে সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। আচ্ছা, এই ড্রাফটিং কমিটির ব্যাপারে একটা জিনিস বলি, যে ড্রাফটিং কমিটিতে বি.আর. আম্বেদকরের নাম আসে কেন, কারণ তিনি চেয়ারম্যান ছিলেন আর এদেরই কাজ ছিল যে কনস্টিটিউশন ফর্ম করা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলবো যে উল্লেখযোগ্যভাবে যে এই ড্রাফটিং কমিটিতে 7 জন মেম্বার ছিলেন, সেই বি.আর. আম্বেদকর অ্যাজ এ চেয়ারম্যান ছিলেন, তার তো অনেক অবদান আছে নিশ্চয়ই,
কিন্তু তাছাড়াও আরও অনেক ব্যক্তিগণ ছিলেন, আরও 6 জন ছিলেন, যে যাদেরও অবদান অনেকটাই আছে, কিন্তু তাদের নামটা সামনে আসে না। তো সুতরাং এখানে আমি নামগুলো একটু দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও যে এরাও ছিলেন। ঠিক আছে, চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের নামটা জানা যায়, কিন্তু তাদের নামটা জানা যায়, তো সেটাও একটু আই থিঙ্ক আমি আশা করি যে তাদের নামটাও বলা উচিত। তারপর কি যে এই এনেকমেন্টের কথা আছে, এনেকমেন্টটা কি? এনেকমেন্টটা দেখো কিরকম জিনিস একটা, যে 1946 আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি হলো, গঠন হলো, এটা গঠন হলো, ফর্ম হলো। এবার এদেরকে কাজ কি দেওয়া হলো? এদেরকে কাজ দেওয়া হলো যে তোমরা কনস্টিটিউশন বানাবে, তোমরা কি করবে? কনস্টিটিউশন বানাবে। ঠিক আছে, এবার এই কনস্টিটিউশন বানানোর জন্য তারা অবভিয়াসলি 60টা দেশ দেখলো, 60+ দেশ, তারা দেশের কনস্টিটিউশন চেক করলো, আরও অনেক কিছু ফ্যাক্টর দেখলো, ব্রিটিশ রুলস রেগুলেশনস দেখলো, 1935-এর যে গভর্নমেন্ট রুল ছিল সেটা দেখলো, আরও অনেক কিছু দেখলো। দেখি এরা কি করলো, যে প্রথমবার এরা একটা ড্রাফট প্রেজেন্ট করলো তোমার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, একে বলা হয় ফার্স্ট রিডিং। তো ফার্স্ট রিডিং হলো কবে, কত সালে? 1948 সালে। ঠিক আছে, 4 নভেম্বর, এটা ওনার জেনে রাখো। ফার্স্ট রিডিং করলো 1948 সালে। তারপর আবার সেকেন্ড রিডিং হবে। সেকেন্ড রিডিং কবে হলো? সেকেন্ড রিডিং হলো হচ্ছে এই 1948, কিন্তু ডেটটা হলো 15 নভেম্বর। ঠিক আছে, ডেটটা কত? 15 নভেম্বর। আর এই যে 15 নভেম্বরে জানো, মোটামুটি এটা জাস্ট বলার জন্য বলে রাখছি, যে শুনে রাখো, যে 7653টা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা হয়েছিল, আর তার মধ্যে 2473টা অ্যামেন্ডমেন্ট ডিসকাস করা হয়েছিল। তো ভাবছো কত বিশাল আকারে কাজগুলো হচ্ছে। 4 নভেম্বরে ফার্স্ট রিডিং, আবার আর সেকেন্ড রিডিং কবে শুরু হলো? সেকেন্ড রিডিং তোমার শুরু হলো কবে? যে কত? এটা 15 নভেম্বর। এটা যে সেকেন্ড রিডিংটা শুরু হয়েছিল সেটা হয়েছিল 1948 থেকে শুরু করে 1949। ঠিক আছে, আর 1949 পর্যন্ত এটা চলেছিল সেকেন্ড রিডিং। আর থার্ড রিডিং, এটা তার লাস্ট যেটা দেওয়া হলো, যেটা পাস করা হলো, কত? এটা হবে 6 নভেম্বর 1949। ঠিক আছে, যে ফাইনাল যেটা দেওয়া হলো লাস্টে। তো এইভাবে কি হলো না, এনেক্ট করা হলো পরপর এটার উপর বিশাল ডিসকাশন হয়েছিল। যে সেটাই বলে রাখলাম যে 3টা রিডিং হয়েছিল, 3টা রিডিংয়ে অনেক অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, অনেক ডিসকাশন হয়। ঠিক আছে, তো ওই কারণের জন্যই আমাদের সময়টা লাগে, যে 2 বছর 3 বছরের যে সময়টা লেগেছিল মোটামুটি সেটা লেগেছিল। ওকে, সো এটাকে বলা হয় এনেক্টমেন্ট। তো কি করা হলো, যে এটা অ্যাডপ্ট করা হলো, যেটা আমি বললাম, যে এই এনেক্টমেন্টের লাস্টে থার্ড রিডিংয়ে অ্যাডপ্ট করা হলো কত? 26 নভেম্বর 1949। ওকে, টোটাল মেম্বার কত ছিল? 299। অবভিয়াসলি মুসলিম লীগ এখান থেকে সাইড হয়ে গেছিল, যার জন্য এটা 299 আসলো। 299 মেম্বার আসলো। আর এখানে কি বলেছে, যে 284 জন কি ছিলেন? অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিলেন। এই যে 299 মেম্বারের মধ্যে 284 জন প্রেজেন্ট ছিলেন, আর কি তারপর আবার সাইন করেছিলেন, প্রেজেন্ট অ্যান্ড সাইন দ্যাট ডে, এই দিনটাতে। ঠিক আছে, আর সেইভাবে আমাদের কি কনস্টিটিউশনটা অ্যাডপ্ট হয়। এই যে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল, এটাতে কি ছিল, যে প্রিএম্বল ছিল, 395টা আর্টিকেল ছিল, 6টা শিডিউল ছিল। ঠিক আছে, আর ওখানে কি বলা হয়, যে প্রিএম্বলটা ফার্স্টে কি হয়, যে এন্টায়ার কনস্টিটিউশন ওয়াজ এনেক্টেড অ্যান্ড সাইন্ড উইথ দ্য ফিলোসফি অফ দিস কনস্টিটিউশন। আচ্ছা, আগে কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হয়, এনেক্ট করা হয়। ঠিক আছে, আর তারপরে প্রিএম্বলটা আসে। অবভিয়াসলি প্রিএম্বলটা কি? প্রিএম্বলটা হচ্ছে যে ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কি বলা আছে তার সার সংক্ষেপিত আছে প্রিএম্বলে। ওই কারণে আগে কনস্টিটিউশনটাকে এনেক্ট করা হয়, আর সেটা তারপর কি, যে তারপর প্রিএম্বলটাকে এনেক্ট করা হয়। এটাকে দেখে তারপর প্রিএম্বলটাকে এনেক্ট করা হয়। অবজেক্টিভ রেজলিউশন দেখে কি করা হলো, কনস্টিটিউশনকে বানানো হলো। আর কনস্টিটিউশন যখন তৈরি হলো, সেটা থেকে আবার প্রিএম্বলকে বানানো হলো, আর প্রিএম্বলটাকে বলা হয় যে আপডেটেড ভার্সন অফ অবজেক্টিভ রেজলিউশন। তো এইভাবে জিনিসগুলো চলেছিল। তারপর এনফোর্সমেন্টে যদি আমরা দেখি, তো এনফোর্সমেন্টে আমরা দেখবো কি, যে কিছু আচ্ছা 1949-এ 26শে নভেম্বর যে কনস্টিটিউশনটা আমাদের অ্যাডপ্ট করা হলো, ঠিক আছে, যে অ্যাডপ্ট করা হলো যে কনস্টিটিউশনটা, এটা অ্যাডপ্টের সাথে সাথে কিছু একটা জিনিস দেখো, যে 1949 26 নভেম্বর, এটাতে কি বলেছি আমি, যে অ্যাডপ্ট বলছি, ঠিক। আর ফোর্সের যখন কথা আসছে তখন বলছি 26শে জানুয়ারি 1950। কিন্তু এটা জেনে রাখো, যে এই যে যেদিন আমাদের কি হয়, এটা অ্যাডপ্ট হয়, সেদিনই কিন্তু এই যে সিটিজেনশিপ, তারপর কি ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন, শর্ট টাইটেলস, এই জিনিসগুলো না সেদিন থেকেই স্টার্ট হয়ে যায়, সেদিন থেকেই ফোর্সে চলে এসেছিলো। তো কিছু জিনিস সেদিনই ফোর্সে চলে এসেছিলো, যেদিনই অ্যাডপ্ট হয়েছিল। আর বাকিটা যে মেইন যে বড় পার্টটা, সেটা কিন্তু অ্যাডপ্ট হয়েছিল জানুয়ারিতে। আচ্ছা, জানুয়ারিটা কেন, এই ডেটটা কেন অ্যাকসেপ্ট করা হয়েছিল? কারণ 2 মাস আগে অলরেডি আমাদের যেখানে কনস্টিটিউশন রেডি হয়ে গেছে, তো 2 মাস পরে এটাকে ফোর্সে আনার কি মানে হয়? তো তার জন্য পরে বলছি, আগে এটা দেখে নাও। তো ওটাই দেওয়া আছে, যে এই দিন যেদিন অ্যাডপ্ট হয়, সেদিন যেগুলো ফোর্সে এসেছিলো, সেগুলো যে আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল 5, 6, 8, 9, 60
324, 366, 67, 389, 80, 88, 91, 92 আর 393। আচ্ছা, এবার কি আমরা দেখে নিলাম যে যেদিন আমাদের অ্যাডপ্ট হলো সেদিন আমাদের কিছু কনস্টিটিউশনে কিছু প্রভিশন কি হলো যে সেদিনই ফোর্সে চলে এসেছিল। আর মেজর যে পার্টটা সেটা এসেছিল কত 1950। এবার জিনিসটা হচ্ছে বারবার ওটাই বলছি যে 26শে জানুয়ারি করার কি দরকার ছিল। আচ্ছা, কারণ 26শে জানুয়ারিটাকে করে আর 26শে জানুয়ারিটা অ্যাজ এ রিপাবলিক ডে ঘোষণা করা হলো কেন? কারণ এটাতে আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হবে। কারণ 1930 খ্রিস্টাব্দে কি করা হয়েছিল, এই যে প্রথম যে পূর্ণ স্বরাজের কথা যে বলা হয়েছিল, পূর্ণ স্বরাজ দিবস, এই পূর্ণ স্বরাজ্য দিবসের কথাটা বলা হয়েছিল 26শে জানুয়ারি 1930। এটাই ভাবা হলো যে 2 মাসের জন্য একটা নতুন ডেট না করে 2 মাস পরে জানুয়ারি মাসের 26 তারিখ আসবে, সেই ডেটটাকে আমরা অ্যাজ এ সেলিব্রেট করবো কি রিপাবলিক ডে হিসাবে। কারণ সেটাই সেই ডেতে প্রথমবার পূর্ণ স্বরাজের কথা ডিক্লেয়ার করা হয়েছিল। আর সেটা করা হয়েছিল কি লাহোর সেশনের মাধ্যমে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই করেছিল সেটা। তো এইভাবে কি হলো যে এই জিনিসগুলো এনফোর্সমেন্টে আসলো। আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই সব যতগুলো অ্যাক্ট ছিল যেগুলো ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে তৈরি করা হয়েছিল, এই সবটিকে তারপর বাদ করে দেওয়া হলো, রিপিল করে দেওয়া হলো। আর কি করা হলো যে প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট যেটা ছিল, প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট, সেটাকেও কি করে দেওয়া হলো, অ্যাবলিশ করে দেওয়া হলো। ঠিক আছে, যে আমাদের কনস্টিটিউশনটা কি হলো যে অ্যাডপ্ট হলো। ওকে, এরপর কিছু ইম্পর্টেন্ট এখানে ফ্যাক্ট আছে, সেগুলো দেখতে পারো যে তোমাদের সিম্বল টেম্বল কি আছে, সেগুলো তেমন ইম্পর্টেন্ট না, তোমরা যদি দেখো তো দেখে নিতে পারো। দিস ইজ অল ফর দ্য কনস্টিটিউশন মেকিং। ঠিক আছে, যে কনস্টিটিউশন মেকিং এর জন্য কি হয়েছিল কি না হয়েছিল সেইগুলোই। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।